হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমার আজকের ব্লগটা শুরু করলাম আমার গ্রাম দিয়ে। আগে হ্যাঁ, আমি এই গ্রামেই থাকি। তো যাই হোক, তো সেদিন ছিল ইউনিভার্সিটি। সেদিন বলার কারণ এই যে ব্লগটা দেখে অবশ্য বুঝতে পারছো যে এটা কোনো শীতের দিনের ব্লগ। মানে যাই হোক, আর কি বলবো, আমি ভিডিও করে করে তো সেই ফোনে জমা রেখে দিই। তারপর যখন দেখি কি না, স্টোরেজ তো ফুল হয়ে যাচ্ছে, এবার আপলোড দিতে হবে, তখন আমার ভিডিও এডিট করার কথা মনে পড়ে আর কি। যাই হোক, সেদিন আমার ইউনিভার্সিটি ছিল। তারপর আমি স্ট্যান্ডে এসেছিলাম, আর সেদিন এসেই বাস পেয়ে গেছিলাম। আর তারপর সেই গৌড়কন্যা বাস টার্মিনাসে নেমেও গেছি। আর এর পাশেই যেহেতু আমার ইউনিভার্সিটি, তারপর আর কি হাঁটতে হাঁটতে ইউনিভার্সিটির দিকে রওনা দিলাম। আর এই যে আমার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, আমার বলতে অ্যাকচুয়ালি আমাদের। যাই হোক, তারপর আমি ডিপার্টমেন্টের দিকে রওনা দিলাম। ডিপার্টমেন্ট বলতে তোমরা তো জানোই, আমার ফিলোসফি ডিপার্টমেন্ট আর কি। তারপর আসলাম ডিপার্টমেন্টের দিকে। আসার পর শুনি যে আজকে আমাদের আরেকটা যে রুম আছে সেখানে ক্লাস হবে। আর সেদিন যেহেতু আমার লেট হয়ে গেছিলো, যার কারণে আমার ক্লাসটা মিস হয়ে গেছিলো। মানে বেশিরভাগ দিনই আমার ক্লাস মিস হয়ে যায়। তারপর আর কি ইউনিভার্সিটি শেষ করে আমার যেহেতু টিউশন পড়ানো থাকে, তো আমি একটা বাড়ি চলে গিয়েছিলাম। মানে বেশিরভাগ ক্ষেত্রে আমার কি হয়, সকালবেলা আমার ব্যাচ পড়ানো থাকলেও বিকেল দিক আর সন্ধ্যার দিকে আমার হোম টিউশন থাকে। তো সেদিন স্নেহার টিউশন ছিল, তো ওকে পড়ানোর পর আমি বাড়ি এসে ব্যাগ ট্যাগ নিয়ে আবার রওনা দিলাম মালদা টাউন স্টেশনে। আচ্ছা, এবার নিশ্চয়ই ভাবছো তোমরা যে সকালবেলা আমি বাড়ি থেকে মালদা আসলাম, আবার রিটার্ন গিয়ে আবার মালদা আসলাম, যাব কোথায়? ওয়েট বলছি সবটাই। তো আমার এই ট্রিপের বেশ কয়েক মাস আগে থেকে একটা প্ল্যান হয়েছিল যে একটা ট্রেকিংয়ে যাওয়ার। তো ট্রেকিংটা অ্যাকচুয়ালি ছিল আলিপুরদুয়ারের লেপচাখাতে। তো সত্যি বলতে সেদিন আমি ট্রেনের কারণে ভীষণ রকম হ্যারাসমেন্ট হয়েছিলাম, মানে ভীষণ রকম। যেই ট্রেন রাত 12টার আসার কথা, তার পরের দিন ভোর 3টায় সেই ট্রেন। আর সারা রাত স্টেশনে থাকার পর কি যে একরকম হ্যাপা হয়েছিল, সত্যি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপরে ট্রেনে চাপার পর তো আরও একরকম ঝামেলা, কি আমার স্লিপারে অন্য একজন শুয়ে আছে, সিট ছাড়বে না সে, মানে ভীষণ রকম একটা হ্যাপা পার করে তারপর আমার আর কি আলিপুর আসা। তারপর আলিপুর পৌঁছাবো তার আগেই কি সুন্দর একটা মনোরম আবহাওয়া, তোমরা বাইরের দৃশ্যটা দেখলেই বুঝতে পারবে। সত্যি বলতে মাঠের পর মাঠ এরকমভাবে ফসলের জমি দেখতে আমার বেশ ভালোই লাগে। সাধারণত দিদার বাড়ি গেলে এরকম জমি আমার চোখে পড়ে, নয়তো বা আমরা গ্রামে থাকলেও আমাদের ওখানে সচরাচর যেহেতু চাষবাস হয় না, তো আমাদের ওখানে খুব একটা ফসলের জমিও দেখতে পাই না। তো দেখতে দেখতে একটা ব্রিজ পার হলো, যদিও বা ব্রিজটার নাম আমার জানা নেই। আর তারপরেই আমাদের ট্রেন এসে দাঁড়ালো ধূপগুড়িতে। তো ধূপগুড়ি থেকে আলিপুরদুয়ার আরও কতটা যেতে হবে ঠিক তখনও আমার কিন্তু জানা ছিল না। আর ধূপগুড়ি পার হওয়ার পরে ট্রেন আবার দাঁড়িয়েছিল নিউ কোচবিহার স্টেশনে। মানে সেদিন তো ট্রেন একেতে লেট ছিল, তারপরে যেসব স্টেশনে স্টপেজ নেই সেসব স্টেশনেও দাঁড়িয়েছিল। আর শীত হলেও হবে কি, যত বেলা যাচ্ছে ততই মনে হচ্ছে কি গরম বেড়ে যাচ্ছে। আর আমি অলরেডি যেহেতু 2টো ব্যাগ এনেছি, তারপরেও যদি আমি সোয়েটার বা আদার্স মানে আরেকটা এক্সট্রা ব্যাগ করি, মানে আমার পক্ষে ভীষণ রকম ক্যারি করা অসম্ভব হয়ে যাবে। যার কারণে গরম লাগলেও আমার সোয়েটার থেকে শুরু করে সব কিছুই আমি শীতের পোশাক পরেই ছিলাম। আর তারপরেই আমাদের ট্রেন কোচবিহার ছেড়ে রওনা দিল নিউ আলিপুরদুয়ারের দিকে। আর আলিপুরদুয়ার নেমে আমাদের যেহেতু অলরেডি গাড়ি করা ছিল, গাড়ি বলতে অ্যাকচুয়ালি অটো আর একটা গাড়ি বলা ছিল, তো আমরা যে যার মতো ভাগ করে উঠে গেলাম, কিছুজন অটোতে আর কিছুজন গাড়িতে। তারপর আমরা আসলাম এই চেকপোস্টে, মানে বক্সা যে আছে, বক্সা টাইগার রিজার্ভ থেকে শুরু করে ডুয়ার্স পর্যটক এলাকা, তো এই রুট হয়েই যেতে হয়। তো আসার পর আমার প্রথমত একটু ভয় হচ্ছিল যে যদি হঠাৎ করেই বাঘ বেরিয়ে যায়। সত্যি কথা বলতে আমি এনজিপি পার হয়ে কখনোই আর নর্থের দিকে এর আগে আসিনি। মানে আমার লেপচাখা ট্রিপটাই হবে প্রথম যে আমি এনজিপি পার হয়ে প্রথম এসেছি। যাই হোক, সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই। তো এবার আমরা টোটো থেকে দেখতে পাচ্ছিলাম যে সামনে জয়ন্তী পাহাড়। তো ভীষণ রকমই ভালো লাগছিল যে হ্যাঁ, পাহাড় হয়তো খুব কাছে, এবার চলে এসেছি। তো যাই হোক, অতটাও কিন্তু কাছে না। তারপর আমাদের গাড়ি এসে আমাদেরকে দাঁড় করালো বক্সা বলে একটা প্লেস আছে, সেই বক্সা জায়গাতে। তারপর আমাদের বলা হলো যে যার যার খাবার টিফিন করার করে নাও, যেহেতু এরপরেই আমাদের আছে ট্রেকিং।
আর আমার কাছে পাহাড় মানেই অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত নতুনভাবে প্রকৃতিকে চেনা আর কি। তো এখানে ছোট একটা দোকানে আমরা অর্ডার করে দিয়েছিলাম মোমো, যে যার মতো, যে ভেজ মোমো খাবে ভেজ মোমো আর যে চিকেন মোমো খাবে চিকেন মোমো। তো আমার অপশানে সবসময় আমি ভেজটাই চুজ করি। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা যেহেতু এবার এখান থেকে বেরিয়ে যাব, তো বলা হলো কারো যদি ফ্রেশ হওয়ার থাকে তো ফ্রেশ হয়ে নিও। এই জায়গাটা হলো বক্সা দুয়ার। তো আমি আর তুলি একটু সামনের দিকটা হেঁটে যাচ্ছিলাম, ওকে বললাম যে রাস্তা তো হয়তো সম্ভবত এখন অনেকটা, তো ফ্রেশ হয়ে যাওয়া যাক, হাত মুখটা আমরা ধুয়ে আসি। তারপর আমরা এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপর আমাদেরকে বলা হলো যে ট্রেকিং করে হয়তো পুরোটা যাওয়া যাবে না, তো আমাদের আর একটা গাড়ি করলো আবার, যে 0 পয়েন্ট অবধি আমরা গাড়িতে যাব, তারপর থেকে ট্র্যাক হবে। জঙ্গলের মধ্যে দিয়ে এরকম গাড়ি যাবে আর প্রকৃতি উপভোগ করব না, এমনটা তো কমসে কম আমার পক্ষে হবে না। যাই হোক, আমার এরকম প্রকৃতি প্রচণ্ড ভালো লাগে। আর তারপরেই আমাদের গাড়ি চলে আসলো 0 পয়েন্টে। আর এরপরে যেহেতু কোনো রকমভাবেই গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নেই, তো এরপরে বাকি রাস্তাটা পুরোপুরিভাবেই আমাদেরকে ট্র্যাক করে উঠতে হবে। আমাদের সবাইকে প্রথমেই বলে দেওয়া হয়েছিল রাকস্যাক ব্যাগ নিয়ে যাওয়ার জন্য, কারণ এই যে রাস্তা, এখানে রাকস্যাক ছাড়া অন্য কোনো ব্যাগ নিয়ে হয়তো ওঠা কোনো মতেই সম্ভব না। তার উপরে আমার ছিল ডাবল ব্যাগ, একটা রাকস্যাক আর একটা নর্মাল ব্যাগ ছিল, মানে একটা ব্যাগে শুধুমাত্র আমার খাবার দাবারে ছিল। মানে কী লেভেলের যে আমি একদিন খেয়েছি একমাত্র আমি জানি। তো যাই হোক, পুরো রাস্তা উঠে আসার পর আমি একটু হাঁপিয়ে গেছিলাম, তো এখানে বসেছিলাম আর কি। আর মানে ব্যাপারটা এমন হচ্ছিল, রাস্তাটা ঠিক এতটা উঁচু আর এতটা ট্র্যাকিং, মানে আমি হয়তো প্রথমে জানলে কখনো আসতাম না, আবার না আসলে এরকম অ্যাডভেঞ্চার মিসও করে যেতাম। যাই হোক, আমার প্রচণ্ড ভালো লেগেছে এই ট্র্যাকিংয়ের ব্যাপারটা। আর এটা হচ্ছে বক্সা ফোর্ট। তোমরা যদি বক্সা ফোর্ট সম্পর্কে কখনো জানতে চাও আমাকে কমেন্টে বলো, আমি পরে তোমাদেরকে বক্সা ফোর্ট সম্পর্কে একটা ভালো দেখে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমি তো আসার পরেই কি বলবো, অসুস্থ হয়ে গেছিলাম, জ্বর হয়ে গেছিলো আমার। তারপর আমি রুমে ঘুমিয়ে পড়েছিলাম, এর মধ্যেই কখন সন্ধ্যা হয়েছে আমি তাও টের পাইনি। তারপর আমাকে বলা হলো যে সন্ধ্যা হয়ে গেছে, চলো ওখানে বনফায়ার হবে, তো আমরা সবাই মিলে ওখানে যাব। তারপর আমি এসে দেখি এত সুন্দর আকাশের কালার, সত্যি বলতে আমি এরকমভাবে নেচারকে কখনোই আগে উপলব্ধি করিনি। কি ভালো লাগছে না আকাশটা, মনে হচ্ছে যেন কেউ রং নিয়ে আকাশে ঢেলে দিয়েছে, তাই তো? যাই হোক, আর এই যে এটা দেখছো, এটা আমাদের হোমস্টে। মানে আমি যতবারই ঘুরতে গিয়েছি বেশিরভাগ আমরা হোমস্টেতেই থেকেছি। আচ্ছা, আমার আজকের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর এটা হচ্ছে আমাদের রুমটা, যেখানে আমরা মেয়েরা ছিলাম। তো একটা রুমে 2 জন করে মেয়ে ছিল, তো এখানে মৌমারা ওদের রুমটা সাজাচ্ছিল। আর এর পাশেই ছিল আমাদের রুমটা। তো এই রুমটাতে আমি আর কণিকা ছিলাম। তারপর সন্ধ্যার দিকে আমাদেরকে হচ্ছে টিফিন হিসেবে ম্যাগি আর চা দেওয়া হয়েছিল। আর তারপরে রাত্রে আবার ডিনারের ব্যবস্থা ছিল। আর আমাদের হোমস্টের এই রুমগুলোতে ছিল ছেলেরা, আর আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিক এখানেই হয়েছিল। আচ্ছা, তোমাদের কারো যদি হোমস্টের ডিটেলস দরকার হয় তাহলে আমাকে বলো, আমি কমেন্ট পিন করে দিব। তো আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে।